মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হেরে গেছি আমি, হেরেছি তাদের কাছে যারা তোমাকে আমার চেয়েও অনেক বেশি সুন্দর করে তুলেছে জরিতা। তারাই আমাকে হারিয়ে দিয়েছে। তারা হলো তোমার ওই 4টি। অভিশাপ দিও না লোপিতা, ওরা কোনো অপরাধ করেনি। মির্চি টাইমস অফ পুরাণে আপনাকে স্বাগত। শুনছেন সুবোধ ঘোষের ভারত প্রেম কথা। প্রায় 70 বছর আগে প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক সুবোধ ঘোষ মহাভারতের 20টি প্রেম কাহিনী নতুন করে সংকলন করেছিলেন বাংলা সাহিত্যের আধুনিক ধ্রুপদী লেখা ভারত প্রেম কথায়। পাঠকের অকুণ্ঠ ভালোবাসা আজও সুবোধ ঘোষের এই সৃষ্টিকে অমর করে রেখেছে। মির্চি টাইমস অফ পুরাণে আজকের নিবেদন ভারত প্রেম কথার 5ম কাহিনী, মন্দপাল ও লোপিতা। একি আজও তুমি একলা ঋষিকুমারী লোপিতা? হ্যাঁ। কিন্তু কেন? এখনো যে কেউ আসেনি। কবে আসবে? কবে সত্যি হবে তোমার স্বপ্ন? জানি না, জানি না আমার এই একাকিত্ব কবে কাটবে, কবে পাবো সেই স্নিগ্ধ বুকের স্পর্শ। তপবনের এই দিকে নেই কারো যাতায়াত, সেজন্যই প্রতিদিন ঋষিকুমারী লোপিতা এখানে এসে অপেক্ষা করে সেই মানুষটার, যার ভালোবাসার আগুনে নিজেকে আহুতি দিতে পারে সে। কিন্তু দিন যায় রাত যায়, সে আসে না। অপেক্ষায় থাকে লোপিতা, আর পাহাড়ের প্রতিধ্বনি তার সঙ্গে মনের কথা বলে। অপেক্ষা মাঝে মধ্যে তাকে অস্থির করে তোলে। তখন যেন কোনো প্রতিধ্বনির সঙ্গে কথা বলতে শুরু করে সে। একলা বনের মধ্যে সেই প্রতিধ্বনি প্রশ্ন করে লোপিতাকে। লোপিতা ভাবে, কোথা থেকে আসে এই প্রতিধ্বনি? বনের পাতায় অশান্ত বাতাসের স্পর্শ থেকে? না না, সে তো নয়। তাহলে কি সত্যি প্রকৃতি তার সঙ্গে কথা বলে? শিহরিত হয় সুন্দরী লোপিতা। লোপিতার মন বলে ওঠে, হ্যাঁ, সে আসবে, নিশ্চয়ই আসবে। মহাভারতের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা রকম প্রেমের কাহিনী। বিভিন্ন খণ্ডে থাকা সেই রকম 20টি প্রেম কাহিনী সাহিত্যিক সুবোধ ঘোষ তুলে ধরেছিলেন নিজের মতো করে নিজের লেখায়। বাংলা সাহিত্যের সেই ধ্রুপদী লেখা ভারত প্রেম কথার 5ম গল্প মন্দপাল ও লোপিতা। আর 5টা কাহিনীর থেকেই প্রেমের আখ্যান খুবই ভিন্ন। এখানে শুধু পাগল করা প্রেম নেই, আছে ঈর্ষা, আছে ভালোবাসার তাড়না। ঋষিকুমারী লোপিতা ভালোবাসে মন্দপালকে, কিন্তু মন্দপালের বিয়ে যে অনেক আগেই স্থির হয়ে গেছে। খাণ্ডবপ্রস্থের সারঙ্গিক কুমারী জরিতা তাঁর বাগদত্তা। তাহলে কি হবে লোপিতার প্রেমের? সেই প্রেম কি কোনোদিনও নিজের পরিণতি পাবে না? নাকি প্রেম পেয়েও হারিয়ে যাবে, হেরে যাবে এক প্রেম পূজারিণী? এখান থেকেই শুরু ভালোবাসার দ্বন্দ্বে ভরা এই ঋষিকুমারী লোপিতার কাহিনী। ঋষি পিতার আশ্রম স্নিগ্ধ তপবনের ভিতরে, কিন্তু তপবনের শান্ত স্নিগ্ধ ছায়ায় শান্তি পায় না কুমারী লোপিতা। তপবনের একটু দূরে যেখানে মৌমাছি উড়ে বেড়ায়, সেখানে ফুলের ছায়ায় গিয়ে দাঁড়ায় সে। লোপিতার দৃষ্টি যেন কিছু খুঁজে চলে অনবরত। সে তাকিয়ে দেখে, ওই তো গাছের পাতা যেন কেঁপে উঠল কার ছায়ার মৃদু স্পর্শে। কে ওখানে? লোপিতার আকাঙ্ক্ষিত পুরুষ নয় তো? লোপিতা সেদিকে তাকিয়ে বিভোর হয়ে যায়। লোপিতা যেন ফিরে যায় পুরনো দিনে, সেই কবেকার কথা। লোপিতাকে বরদান করে চলে গিয়েছে কিন্নর মিথুন। কিন্তু আজও হঠাৎ করে মনে হয়
ওই তো গাছের ওই ছায়ার আড়ালে এসে দাঁড়িয়েছে সেই কিন্নর মিথুনের মায়া শরীর। এক দৃষ্টে তাকিয়ে আছে লপিতার দিকে। মায়া ঘন স্বরে ডাকছে, লপিতা, সুন্দরী লপিতা। কি? হতাশ কেন সুন্দরী? হে কিন্নর, ওগো মিথুন কিন্নর, তুমি কি জানো না আমার হতাশার কারণ? জানি। তাহলে তাহলে বৃথা প্রশ্ন কেন কিন্নর? অপেক্ষার শূল বেদনায় আমি জর্জরিত। নিরাশ হয়ো না লপিতা। হব না, কখনোই হব না। বিশ্বাস রাখো, আমাদের দেওয়া বর সত্যি হবে একদিন, জেনে রেখো। বিশ্বাস করি, মন প্রাণ দিয়ে বিশ্বাস করি। নিজের বিশ্বাসকে আঁকড়ে ধরে চোখ বোঝে ঋষিকুমারী লপিতা। ফুলের গন্ধে মিশে যেতে থাকে লপিতার নিঃশ্বাসের সুগন্ধ। সে চোখ খোলে, নেই কোনো ছায়া, নেই নেই কিন্নর মিথুনের মায়া শরীর। আছে শুধু কল্পনা, ঋষিকন্যা লপিতার মায়া নজরে আঁকা কল্পনা। সেই কল্পনার ঘরে লপিতা দেখে হালকা হাওয়ায় উঠছে গাছের পাতা। চোখের সামনে তৈরি হচ্ছে এক মায়াময় উপবন। সেই উপবনে আছে শুধু লপিতা আর লপিতার প্রেমিক, আর কেউ নয়। লপিতা চোখ বোঝে, লজ্জায় রাঙা হয়ে যায় সে। কাঙ্ক্ষিত পুরুষের অপেক্ষায় অধীর হয়। মনে পড়ে বিগত সেই দিনের কথা। সেই সময় এই নিকুঞ্জ বনে বাস করত এক কিন্নর মিথুন। একদিন এই পথে একলা চলেছে ঋষিকন্যা লপিতা। যেতে যেতে সে শোনে কিন্নর মিথুনের কাতর স্বর, জল দাও, বড় তৃষ্ণা, জল দাও। ঋষিকন্যার কাঁখে ভরা কলসি, তাতে ছলাৎ ছলাৎ শব্দ তুলেছে সরোবরের স্বচ্ছ জল। লপিতা এগিয়ে যায়, জল দান করে। তৃপ্ত হয় কিন্নর আর মিথুন, শান্ত হয় তাদের পিপাসা। কিন্নর প্রশ্ন করে লপিতাকে, কি বর চাও ঋষিকুমারী? কি বর দিতে পারো? আমাদের মতো হও। এই বরদান করা ছাড়া অন্য কোনো বরদানের শক্তি আমাদের নেই। তোমাদের মতো? কে তোমরা? কি তোমাদের পরিচয়? আমরা চিরা সঙ্গলীন প্রেমিক ও প্রেমিকা। প্রেমিক প্রেমিকা? হ্যাঁ ঋষিকন্যা লপিতা, প্রেমই আমাদের জীবনের ব্রত। আমরা কখনো ভিন্ন হই না। আমরা শুধু চিরকালের দম্পতি। আমরা কখনো পিতামাতা হই না। আমাদের কোলে, আমাদের বুকে কখনো সন্তান দেখা যায় না। আমরা চির আলিঙ্গনে শুধু দুজন দুজনার। আমাদের মধ্যে তৃতীয় কোনো প্রাণীর জায়গা নেই। কাউকে প্রশ্রয়ও আমরা দিই না, সন্তানকেও না। আমাদের জীবন আমোদ প্রমোদ প্রেমের জীবন। অবাক হয়ে শোনে লপিতা। স্বপ্নের মতো মনে হয় কিন্নরের কথা। এত প্রেম, এত ভালোবাসা, এত গভীর আকর্ষণ যে নিজেদের ভালোবাসায় চিহ্নেরও কোনো জায়গা নেই। অবাক লপিতা বলে ওঠে, এই তো জীবন। চাও কি এই জীবন? চাই, আমি চাই এই জীবন, এই প্রেম, এই ভালোবাসা। যদি চাও তবে নিশ্চিত পাবে। পাবো। বরদান করে চলে গিয়েছে কিন্নর মিথুন সেই কবে। তারপর থেকে প্রতিটা দিন কাটে এইভাবে, অপেক্ষায়। আজও তপবনের থেকে দূরে এই নিকুঞ্জের শান্ত পরিবেশে একলা এসে দাঁড়িয়েছে লপিতা, তার ভালোবাসার পুরুষের অপেক্ষায়। যেমন রোজ দাঁড়ায় সে, অপেক্ষা করে কিন্নর মিথুনের দেওয়া বর সার্থক হওয়ার। আজও এলো না আমার প্রেম সঙ্গী। আজও অপেক্ষায় কেটে গেল দিন। প্রতিদিন এভাবেই লপিতা একা বনে আসে, অপেক্ষা করে।
তারপর নিজের মনের আকাঙ্ক্ষার ছায়ার সঙ্গে যেন নীরবে দুটি কথা বলে চলে যায় লবিতা। কিন্তু কই, কেউ তো আসে না। তাহলে কি মিথ্যে হয়ে যাবে কিন্নর মিথুনের দেওয়া বর? এত দিন হয়ে গেল, কিন্তু এই বনের পথে এমন কোনো পথিকের সন্ধান পেল না লবিতা যাকে নিজের জীবনের প্রেম পুরুষ হিসেবে আহ্বান করা যায়, যার সঙ্গে সার্থক করা যায় নিজের দেখা স্বপ্ন, কিন্নর মিথুনের দেওয়া বর। তাই আজও লবিতা একা। বনের ফাঁকা পথের দিকে তাকিয়ে লবিতা দীর্ঘশ্বাস ফেলে, বলে, এসো প্রিয়, এসো আমার শূন্য জীবনে। এই বনের এক নিরালায় হবে আমাদের স্বপ্ন রাজ্য। সেখানে ফুলে ফুলে সাজানো আছে এক দোলা, যার দুটি আসনের মধ্যে একটি আসন শূন্য হয়েই পড়ে রয়েছে, শুধু তোমারই অপেক্ষায়। হে কিন্নর মিথুন, কবে পূর্ণ হবে আমার সেই শূন্য আসন? কবে প্রিয় পুরুষের সঙ্গিনী হব আমি? কবে আমার কল্পনার সেই প্রেমিক আমাকে গ্রহণ করবে? কবে তার প্রেম সঙ্গিনী হয়ে ফুলে ফুলে সাজানো দোলায় আনন্দিত হবে আমার কামনার স্বপ্ন? মন অশান্ত হয় ঋষিকুমারীর, কিন্তু সে বিশ্বাস হারায় না। তবু বড় দুঃখের এই প্রতীক্ষা, মরুভূমিতে এক ফোঁটা জলের মতো তীব্র সেই প্রতীক্ষা। তবু লবিতা চলে যাওয়ার আগে আরো একবার তাকিয়ে দেখে বনের প্রান্তে। গাছের ছায়ায় ওই তো হারিয়ে যাচ্ছে সরু পথ। সেই পথেই তো রোজ আসা যাওয়া করে কত পথিক। তাকিয়েই থাকে লবিতা। প্রৌঢ়, তরুণ, কিশোর পথিক যায়, কখনো নজর তুলে তাকায় লবিতার দিকে। কেউ মুগ্ধ, কেউ অবাক, কেউ আবার ভয় পায়। এ কোন কুহুকিনী দাঁড়িয়ে আছে বনের মধ্যে মায়াজাল তৈরি করে? কিন্তু তাদের কাউকে দেখেই দোলা দেয় না লবিতার মন। তার মনে আঁকা আছে যে কামনার রূপ, সে কোথাওই নেই। লবিতার দিকে তাকিয়ে থাকা পথিকদের থেকে মুখ ফিরিয়ে নেয় লবিতা। মুগ্ধ তারা, কিন্তু মুগ্ধ হয় না লবিতা। সময়ে এগিয়ে যায় নিজের ছন্দে। লবিতা একইভাবে অপেক্ষা করে, দিন শেষে ফিরে যায়, ফিরিয়ে নেয় নিজেকে। কিন্তু একদিন আর মুখ ফিরিয়ে নিতে পারল না লবিতা। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো বনের পথে। দেখতে পাইল পিতা বনপথ পেরিয়ে গাছের ছায়ায় এসে দাঁড়ালো কিংসুকের মতো রূপবান এক ঋষিপুত্র। সেও মুগ্ধ হয়ে তাকিয়ে আছে লবিতার দিকে। দুটি প্রাণ, দুটি চোখ যেন ক্ষণিকের জন্য এক হয়ে যায়। লবিতার মন বলে ওঠে, কে এই যুবা? এমন সুন্দর পুরুষ আমি আগে কখনো দেখিনি। গাছের ছায়ার নিচে একই বিস্ময় নিয়ে দাঁড়িয়ে থাকে ঋষিপুত্র মন্দপাল। সে চলেছে খাণ্ডবপ্রস্থের পথে। সেখানে কেউ তার অপেক্ষা করছে। তবু এক মুহূর্তের জন্য থমকে যায় মন্দপাল। লবিতার রূপ তাকে মুগ্ধ করেছে। বর্ষা শেষের সদ্য ফোটা ফুলের মতো লবিতা। তার দিক থেকে চোখ ফিরিয়ে নেয় কার সাধ্য। কিন্তু মন্দপাল জানে এখানে আটকে থাকতে পারবে না সে। জীবনের এক আকাঙ্ক্ষিত ব্রত পালনে চলেছে। সেই ব্রত পালন না করা অবধি তার শান্তি নেই। তবু কিছুটা সময় গাছের এই ঠান্ডা ছায়া আর লবিতা তাকে বড়ই স্বস্তি দেয়। মন্দপালের মন বলে ওঠে, খাণ্ডবপ্রস্থের বনে একলা জরিতা আমার অপেক্ষায় চোখের জল ফেলছে। আমাকে পৌঁছতেই হবে তার কাছে। কিন্তু বনের এই নিরালায় কে এই বিস্ময় যে আমার পথ আগলে রেখেছে? বিস্মিত লবিতাও দোলা থেকে নেমে দাঁড়ায়। কৌতূহল তার চোখে মুখে। তাকিয়ে থাকে ঋষিকুমার মন্দপালের দিকে। ঠোঁটে ফুটে ওঠে আলতো হাসি। ধীরে ধীরে এগিয়ে এসে সে মন্দপালের সামনে দাঁড়ায়। জিজ্ঞাসা করে, আপনাকে দেখে বিস্মিত লাগছে। হ্যাঁ, আমি বিস্মিত। আপনার এই বিস্ময়ের কারণ কি ঋষি?
কারণ সে অপ্রয়োজনীয়, কিন্তু আমার বিস্ময় দেখে তুমি কেন বিচলিত হয়েছ কুমারী? বিচলিত? ঠিকই বলেছেন ঋষি, আমি আজ সত্যিই বিচলিত। কেন? জানি না আপনি কে, তবু মনে হয় আপনি আমার কল্পনার সেই প্রেমিক, যার প্রতীক্ষায় পথের দিকে অপলক চোখে তাকিয়ে আছে আমার জীবন, আমার যৌবন, আমার বাসনা। তুমি ভুল করছো কুমারী। ভুল? হ্যাঁ, আমি সত্যসন্ধ ও বেদবিদ ঋষিকুমার মন্দপাল। তুমি যে পথের দিকে চেয়ে বসে আছো, ভাবছো যে পথে আসবে তোমার প্রতীক্ষিত প্রেমিক, সেই পথে আমি চলেছি খাণ্ডবপ্রদেশের দিকে। সেখানে শান্ত বনের নিরালায় আমার জন্য অপেক্ষা করছে অন্য কেউ। আমারই প্রতীক্ষায় অপলক চোখে তাকিয়ে আছে পথের দিকে। আমি তারই পরম পুরুষ। কে সেই নারী? তার নাম জরিতা। সারঙ্গিক কুমারী জরিতা? হ্যাঁ, সেই। সে কি আপনার বিবাহিত স্ত্রী? না, তবে সে আমারই বাগদত্তা। জরিতাই আমার ভাবী স্ত্রী। বহুদিন সে আমার প্রতীক্ষায় আছে। আমি আর তাকে অপেক্ষা করাতে চাই না। আমাকে তার কাছে পৌঁছতে হবে। অপেক্ষা? কেন? এতদিন কি বাধা ছিল বিবাহে? কেন তাকে এত অপেক্ষা করতে হলো? সে আমারই ভুল, আমার বিস্মৃতি। ভুল? হ্যাঁ, ভুল, বড় কঠিন ভুল। আমি ভুলে গিয়েছিলাম পিতার নির্দেশ। বুঝতে পারিনি অবিবাহিত ও অপুত্রক জীবন সুখের জীবন নয়। স্বর্গত পিতার নির্দেশ এতদিনে আমার মনে পড়েছে। তিনি বলেছিলেন, বিবাহ করে পুত্রবান হও পুত্র। পিতার সেই অনুরোধ অগ্রাহ্য করে লোক সমাজে বড় নিন্দা কুড়িয়েছি। না, কিন্তু আর নয়। নিন্দার ভয়ে বিয়ে করতে চান জরিতাকে? না না, তা নয়। তাহলে? শুধুমাত্র লোকনিন্দার আঘাত হতে আত্মরক্ষা করবার জন্য জরিতাকে বিয়ে করতে চাই না। পিতার মুখে শুনেছি খাণ্ডবপ্রস্থের সারঙ্গিক কুমারী আমার অনুরাগিনী। তার প্রেমে সাড়া দেওয়া আমার কর্তব্য। তাকে বিয়ে করে পুত্র লাভ করতে চাই আমি। মন্দপালের মুখে এই কথাগুলো শুনে বিচলিত হয়ে ওঠে লবিতা। এতদিনেই জঙ্গল পথে দেখা দিয়েছে তার প্রেমের পুরুষ, কিন্তু সে চলেছে অন্য কোনো নারীর স্বপ্ন পূরণে। বিচলিত লবিতা বলে, আপনি কি সন্তান লাভের লোভে অনুরাগিনী জরিতার কাছে যাচ্ছেন? হ্যাঁ। কিন্তু কিন্তু সে জীবন কি সত্যি সুখের জীবন? এ কি অদ্ভুত প্রশ্ন কুমারী। অদ্ভুত নয় ঋষি, ঠিক প্রশ্নই করছি আমি, কিন্তু আপনি ভুল করছেন। ভুল? বিয়ে করা, সন্তান লাভের ইচ্ছা রাখা ভুল? ঋষি, আপনি জলের আশায় মরুভূমির দিকে হাঁটছেন, মুক্তার লোভে পাথরের কাছে যাচ্ছেন, অমৃতের সন্ধানে বিষের দেশে চলেছেন। সারঙ্গিক কুমারী জরিতার প্রেম স্বীকার করে আপনি সন্তান পাবেন ঠিকই, কিন্তু প্রেমের আনন্দ পাবেন না। কেন? কেন এমন কথা বলছো কুমারী? তোমার ডাকে সাড়া দিইনি বলে তুমি আমার অসুখী জীবন কামনা করছো? না ঋষি, না। আপনার সুখী আমার কামনা, কিন্তু এটাও সত্যি, আপনার নিজেরই সন্তান একদিন দস্যুর মতো কেড়ে নেবে আপনারই প্রিয়া জরিতার সব প্রেম, সব সময়, সব আগ্রহ, এমনকি ঠোঁটের হাসিটুকু। সন্তানই এক মায়ের সব সুখ, সেটাই তো এই জীবনের নিয়ম। নিতান্তই অনিয়ম। কি বলছো তুমি? তুমি কি অমর্ত্য মানবী? না, আমি মর্তেরই নারী, কিন্তু মর্তের অভাব, অনটন, দুঃখ, কষ্ট, অপ্রেম থেকে জীবনকে বাঁচানোর পথ আমার জানা। জীবন সঙ্গীকে চির সঙ্গে সুখী করে রাখার রীতিও আমি জানি। আমি জানি সেই অপার প্রেমময় জীবনের সন্ধান। সে কেমন জীবন?
ওই যে দেখুন, ফুলে ফুলে সাজানো আমার দোলা সদা আনন্দে দুলছে। তেমনি প্রেমের উল্লাসে আনন্দিত জীবন। পাশাপাশি শুধু দুটি আসন, শুধু প্রিয় ও প্রিয়ার জন্য। সেখানে তৃতীয় কোনো ব্যক্তির স্থান নেই। সারাক্ষণ বাহুবন্ধনে বিলীন দুটি জীবন। সে বন্ধন কোনো মুহূর্তে ছিন্ন হয় না। সে জীবনে কোনো শিশুর কান্না হাসির শব্দ শোনা যায় না। তুমি কে কুমারী? তোমার পরিচয় জানতে বড় ইচ্ছা করছে। আমি লপিতা। ঋষির তপবনের কাছে থাকি আমি, কিন্তু তপবনের এই ছায়া স্পর্শ করি না কোনোদিন। বসন্তের মৃদু মন্দ বাতাসে যখন এই তপবন মেতে ওঠে, তখন এই গাছপালা ফুলের কাছে নিজের স্বপ্ন নিবেদন করি। অপূর্ব। মন্দপাল চলেছে জরিতার কাছে। জরিতাই হবে তার প্রণয় সঙ্গিনী, তার স্ত্রী। এই সত্যিটা জানার পরেও ঋষিপুত্রকে কামনা করে লপিতা। মন্দপালকে দেখা মাত্রই নিজের মন হারিয়েছে সে, আর তাই নিজের রূপ দিয়ে মোহিত করতে চায় মন্দপালের মন। চিরবসন্তের স্বপ্ন দেখায়, বলে, আমার এই শূন্য জীবনে এসে ফিরে যাবেন না ঋষি? আমার ওই দোলা আপনার অপেক্ষায় সেজে আছে ফুলের সাজে। চলুন, আমার পাশে চিরকালের প্রেমিক হয়ে উপবেশন করুন ঋষি। আমার প্রেমে সারা দিন। ক্ষমা করো কুমারী, আমি প্রতিশ্রুতিবদ্ধ। মন্দপালের প্রত্যাখ্যানে লপিতা অবাক। তারই রূপ, কিন্নর মিথুনের আশীর্বাদ সব ভুল। এতদিনের অপেক্ষার পরেও লপিতা পাবে না তার কাঙ্ক্ষিত পুরুষ। বুকের মধ্যে তীব্র কষ্ট অনুভব করে সে। অবাক হয়ে তাকিয়ে থাকে মন্দপালের দিকে। বুঝতে চায় তার প্রেম কেন জয় করতে পারছে না ঋষির মন। ঋষি, আপনি কেন আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করছেন? আপনার কি মনে হয় আমি ছলনা করছি? আমি কুহকিনী? আমি এই মর্তের নারী নই। বিশ্বাস করুন, আমার ভালোবাসায় কোনো ছলনা নেই। আমি কুহকিনী নই। আমি এই মর্তের নারী। আমি লপিতা। আমার ভালোবাসায় কোনো খাদ নেই। আমি আপনার চিরপ্রিয়া হয়ে থাকব। আমার জীবন, আমার যৌবনের প্রতিটা মুহূর্ত আমি শুধুমাত্র আপনাকেই উপহার দিতে চাই। আমি জরিতা নই ঋষি। আমি সন্তানের হাসি কান্নায় মুখরিত ঘর সংসার গৃহধর্ম নই। আমি শুধু প্রেমিকা, প্রেমিকের চিরক্ষণের বক্ষ লগ্ন হার। তুমি সুন্দর লপিতা, কিন্তু তোমার এই কামনা সুন্দর নয়। আমাকে এইভাবে অপমান করবেন না ঋষি। অপমান নয় নারী, কিন্তু তুমি সত্যিই বিস্ময়। জীবনে এই প্রথম শুনলাম কোনো নারী সন্তান চায় না। মন্দপালের কথায় স্থির হয়ে যায় লপিতা। এক অযাচিত অপমানের কষ্ট তাকে বাকরুদ্ধ করে দেয়। লপিতার থেকে চোখ সরিয়ে নেয় ঋষিকুমার। তাকায় দূরের খাণ্ডবপ্রস্থের দিকে। সেখানকার শান্ত শ্যামল শোভা ঋষির মন টানে। সেদিকেই এগিয়ে চলেন তিনি। ঋষিকে এইভাবে চলে যেতে দেখে ব্যাকুল হয়ে ওঠে লপিতা। না না, এইভাবে তার বহু কাঙ্ক্ষিত ভালোবাসাকে হারাতে পারবে না সে। এইভাবে মিথ্যে হয়ে যেতে দেবে না কিন্নর মিথুনের আশীর্বাদ। লপিতা আবেগতাড়িত গলায় ডাকে, ঋষি, ঋষি আপনি যাবেন না, দয়া করে যাবেন না। লপিতার আরতি শুনে দাঁড়িয়ে যায় মন্দপাল। ফিরে তাকায়, দেখে মায়াহরিণীর মতো তাকিয়ে আছে লপিতা। তার নিঃশ্বাসে মাদকতা, কামনায় ভরা দুটি চোখ, কিন্তু ঋষির চোখে কোনো প্রেম নেই। লপিতার কামনায় সাড়া দেওয়ার কোনো আগ্রহও নেই। আর সেটা দেখে ক্ষুণ্ণ হয় লপিতা। চোখের কোনায় জল টলটল করে। অভিমানী লপিতা বলে, যান ঋষি, কিন্তু লপিতার সাজানো এই কুসুম দোলায় একটা আসন শূন্যই পড়ে রইল। নিরালা এই বনে আমি আরো একলা হয়ে গেলাম।
তবু যদি কখনো ফিরে আসেন তবে দেখতে পাবেন শূন্য হয়েই রয়েছে এই আসন। লপিতা এই জীবনে আপনি ছাড়া নিজের পাশে আর কাউকেই স্থান দেবে না। চমকে ওঠে মন্দপাল। এ কেমন কথা? বুকের মধ্যে একটা চাপা কষ্ট অনুভব করেন। একটু আগে যাকে প্রত্যাখ্যান করল তার জন্যই মনটা কেমন করে ওঠে মন্দপালের। তীব্র কষ্ট নিয়ে সে তাকিয়ে থাকলো লপিতার দিকে। ক্ষণিক মোহের ভুলে, বিচলিত বাসনার বিভ্রমে এ কি কঠোর প্রতিজ্ঞা নিল লপিতা। শূন্য হয়েই থাকবে ওর পুষ্প দোলার একটি আসন। মন্দপাল জানে সে আর কোনোদিনও ফিরে আসবে না। লপিতা সেটা কি বুঝেছে? বুঝলে এ কেমন জেদ, এ কেমন প্রতিজ্ঞা? এই নির্জন বনমধ্যে চিরদিন একলা থাকবে সে, এই ভাঙা মন আর ভাঙা হৃদয় নিয়ে। মন্দপালের মন বলে ওঠে, ভুল, ভয়ানক ভুল করল এই কল্পনা সুখিনী নারী। কিন্তু কিছুই করার নেই মন্দপালের। পিতার কথা তাকে রাখতেই হবে, যেতে হবে জরিতার কাছে। মন্দপাল মনকে শান্ত রেখে বলে, বিদায় দাও লপিতা, প্রার্থনা করি তোমার ভুল যেন ভেঙে যায়। চলে যায় মন্দপাল, ফিরেও তাকায় না। বনের মধ্যে একাকিনী দাঁড়িয়ে থাকে লপিতা। তার পাঁজর ভেঙে চিৎকার বেরিয়ে আসতে চায়, কিন্তু সে কাঁদে না, শুধু তাকিয়ে দেখে চলে গেল মন্দপাল, চলে গেল তার প্রেমের পুরুষ। খাণ্ডবপ্রস্থে একাকিনী সারঙ্গিক কুমারী জরিতার অপেক্ষা শেষ হয়েছে। প্রতিশ্রুতি রক্ষা করতে এসেছে মন্দপাল। জরিতা এখন ঋষি মন্দপালের বিবাহিত স্ত্রী। এসে উঠেছে সংসারের দুটি প্রাণের প্রদীপ, আর সেই হাসিতে একটি কুটির যেন মধুময় হয়ে গিয়েছে। মন্দপালের জীবনে এখন শুধুই বসন্ত। জরিতার প্রেমের জন্যই যেন পিপাসিত ছিল তার হৃদয়। সুখী হয়েছে মন্দপাল। মনে নেই তার সেই নারী, সেই লপিতার কথা। কালচক্রে কাটে দিন, রাত, মাস, বছর। ঋতু বদল হয়, আসে গ্রীষ্ম, বর্ষা, শিশির ও বসন্ত। খাণ্ডব কাননের লতাকুঞ্জের মতো মন্দপাল আর জরিতার জীবনকুঞ্জেও নতুন প্রাণের আবির্ভাব হয়। মা হয় জরিতা। সন্তান কোলে স্বামী মন্দপালের মুখের দিকে তাকায় সে। পরক্ষণেই লজ্জায় মুখ নামিয়ে নেয়। মুগ্ধ মন্দপাল বলে, ফুলে ভরা লতার মতো সুন্দর তুমি, ধন্য তুমি প্রিয়া জরিতা। তুমি আমার সকল স্বপ্ন সফল করেছ। তুমি এই কুটিরের বাতাসে স্নেহরস সঞ্চারিত করেছ। তুমি আমার বুকে শিশুর মধুর স্পর্শ নিয়ে এসেছ জরিতা। খাণ্ডব কাননের নিভৃতে সুখী হয়েছে জরিতা আর মন্দপাল। সুখী তাদের গৃহী জীবন। চারিদিকে ফুটে উঠেছে তাদের পরিতৃপ্ত জীবনের আনন্দ, আর সে আনন্দের নাম সন্তান। পিতৃত্ব লাভ করেছে এক পুরুষ, আর মাতৃত্বে মুগ্ধ এক নারী। দম্পতির প্রেম পেয়েছে সার্থকতা। সুখে শান্তিতে কেটে গেছে বছরের পর বছর। বাৎসল্য রসে পরিপূর্ণ জরিতার জীবন। 4টি পুত্র সন্তানের মা সে। কিন্তু মন্দপালের মুখের হাসি যেন কোথায় মিলিয়ে গেছে। সেটা লক্ষ্য করে জরিতা প্রশ্ন করে স্বামীকে, এ কি বিষণ্ণ কেন আপনি? এই কি প্রথম দেখতে পেলে আমার বিষণ্ণতা? হ্যাঁ। তাহলে আমার আশঙ্কাই সত্যি হলো। কিসের আশঙ্কা? তোমার এত কাছে থেকেও আমি আজ একা। এ কথা বলছেন কেন স্বামী? ঠিকই বলছি জরিতা, আমি একা, আমি নিঃসঙ্গ। বাৎসল্য বিহ্বল এই কুটিরে তোমার সর্বক্ষণের ব্যস্ততার পাশে আমি একটি অবান্তর ছায়া মাত্র। আপনার দুঃখ বুঝতে পেরেছি স্বামী, কিন্তু বুঝলেও তোমার সেই হৃদয় আজ আর নেই। কোন হৃদয়? প্রেমিকার হৃদয়,
তুমি আজ শুধুই সন্তানের মাতা। সন্তানের মুখের হাসি তোমার সব চুম্বন দাবি করে। সন্তানের মুখ দেখে তুমি তার তৃষ্ণা বুঝতে পারো, কিন্তু ভুলে গেছো তোমারই অনুরাগের ডাকে সাড়া দিতে বহু দূর থেকে এসেছিলাম আমি, তোমার প্রেমিক হয়ে। যখন তুমি একা, তখন তোমাকে নিজের বুকে তুলে নিয়েছিলাম। সেই আমি আজও আছি জরিতা, সেই প্রেমিক আমি আজও তোমার দিকেই তাকিয়ে থাকি। আজও আমার হৃদয়ে তৃষ্ণা আছে, কিন্তু তুমি ভুলে গেছো যে তোমার স্বামীর সেই প্রেমিক হৃদয় আজও উৎসব আনন্দে মত্ত হতে চায়। স্বামী, বৃথা জরিতা, সব বৃথা। নিঝুম এই কাননে বৃথাই এসে লুটিয়ে পড়ে সূর্যকিরণ। বৃথাই দিন আসে, বৃথাই ফুটে ওঠে বাসন্তী কুসুম। বৃথা হয় নীরব রাত, আর খুঁজে পায় না তার প্রেমিকা জরিতাকে। আমারই ভুল স্বামী, আমায় ক্ষমা করুন। চোখে জল নিয়ে মন্দপালের মুখের দিকে তাকিয়ে থাকে জরিতা। ঠোঁট কেঁপে ওঠে কান্নায়। স্বামীর মনের গভীর দুঃখ ভেঙে দিয়েছে জরিতাকে। মন্দপালের দিকে তাকিয়ে মধুর স্বরে বলে, আর কখনো এ ভুল হবে না প্রিয়। আজ রাতে তোমার জরিতার গলার বাসন্তী কুসুমের মালা তুলে নিও নিজের গলায়। প্রথম মিলনের রাতে ঠিক যেমন নিয়েছিলে, আজ তোমার প্রেমের আলিঙ্গনে আমার সব লজ্জা আড়াল করে দিও। বুকে টেনে নিও আমায়। দিনের আলো ক্রমশ নিভে আসে। মিলন রাতের আশায় প্রহর গণে মন্দপাল। আজ বহুদিন পর আবার প্রেম ফিরে আসবে তার রুক্ষ শুষ্ক জীবনে। কিন্তু এ কি, রাতের এক এক প্রহর কাটে, জরিতা আসে না। শূন্য বিছানায় একেলা পড়ে থাকে মন্দপালের পিপাসিত হৃদয়। ভুল হয়, আবার ভুল হয় জরিতার। বুকের কাছে ছোট্ট শিশুকে জড়িয়ে ঘুমিয়ে গেছে ক্লান্ত জরিতা। সেই শিশু কেঁদে ওঠে এক সময়। জরিতার ঘুম ভাঙে। তাকিয়ে দেখে জরিতা রাতের অন্ধকার আর নেই। ভোরের আলো ফুটেছে চারিদিক উদ্ভাসিত করে। পাখির কলকাকলিতে মুখরিত চারিদিক। জরিতা চমকে ওঠে। তাকিয়ে দেখে মাথার কাছে পড়ে আছে বাসন্তী কুসুমের মালা। জরিতা আর এক মুহূর্ত নষ্ট করে না। ফুলের মালা তুলে নিয়ে ছুটে যায় মন্দপালের কাছে। কিন্তু কোথায় সে? ফাঁকা পড়ে আছে কুটির। জরিতার প্রেমিক মন্দপাল, জরিতার স্বামী মন্দপাল, জরিতার সন্তানের পিতা মন্দপাল চলে গেছে। চলে গেছে জরিতাকে ছেড়ে। স্বামী, তীব্র আর্তনাদ করে ওঠে জরিতা। খাণ্ডব কাননের নিস্তব্ধতায় মিশে যায় জরিতার কান্না। সেই কান্নায় কেউ সাড়া দেয় না। আমি এসেছি লোপিতা, আমি ফিরে এসেছি। লোপিতার সেদিনের সেই কথাই ঠিক হয়েছে। প্রেমহীন সংসার ফেলে ফিরে এসেছে মন্দপাল লোপিতার কাছে, প্রেমের খোঁজে। মন্দপালকে দেখে উচ্ছ্বসিত লোপিতা বলে, আসুন ঋষি, দেখুন আমার এই কুসুম তোলার একটি আসন আজও শূন্য পড়ে আছে। দেখেছি লোপিতা, দেখেছি। বুঝেছি আমার ভুল। আমার সকল কঠোরতা ক্ষমা করে আমাকে গ্রহণ করো। তোমার কুসুম দোলার ওই আসন স্বপ্ন হয়ে আমাকে ডেকে নিয়ে এসেছে তোমার কাছে। তোমাকে আমি ভুলতে পারিনি। বুঝেছি তুমি আমার প্রেমিকা, তুমি আমার সত্যিকারের প্রেম। খুশি হয় লোপিতা। এতদিন অপেক্ষার পর সে ফিরে পেয়েছে নিজের প্রেম, পাশে পেয়েছে নিজের পরম পুরুষকে। লোপিতা খুশি মনে গ্রহণ করে মন্দপালকে। লোপিতাকে বিয়ে করে মন্দপাল। লোপিতা বলে, হে ঋষি,
বিরহবিহীন চিরাসঙ্গ মধুর জীবনের নায়ক হয়ে আমার জীবনে এসেছেন আপনি। আপনি আমার অমর প্রেম। নিকুঞ্জের নিভৃতে ফুল সাজে সাজানো দোলায় অবিরাম দোলে দুটি প্রেমাতুর নরনারী, ক্লান্তিহীন প্রেমে মগ্ন। মন্দপাল ও লবিতা, চিরক্ষণের প্রেমিক ও চিরক্ষণের প্রেমিকা। ওদের জীবন সংসারের কোনো কুটির চায় না, ওদের কোলে আসে না কোনো সন্তান, ভালোবাসার ভাগ হয় না। মন্দপাল শুধু লবিতার জন্য, লবিতা শুধু মন্দপালের জন্য। এই দুজনের মধ্যে অন্য কারো স্থান নেই। কালচক্রে দিন মাস বছর অতিবাহিত হয়, বদলায় ঋতু। তারপর একদিন হঠাৎ সেই দোলার আসনে বসে মন্দপাল দেখে দূরে খাণ্ডবপ্রস্থের শ্যামল শোভা তুলে উঠেছে। কিন্তু সেই শোভা দেখেও মন্দপালের মনে পড়ে না যে ওই তরু বনের নিরালা কুয়াশায় ঢাকা কোনো এক কুটিরে পড়ে আছে একেলা জরিতা। বুকে করে আগলে রেখেছে মন্দপালের 4টি শিশুকে। মন্দপাল শুধু বিশ্বাস করে খাণ্ডব কাননের এক প্রেমহীন ও আনন্দহীন জীবন থেকে সে মুক্তি পেয়েছে। আজ তার জীবন প্রেমের রসে পরিপূর্ণ। মন্দপালের প্রেমে সুখী হয়েছে লবিতাও। তবু প্রেমে প্রত্যাখ্যাতা সুন্দরী লবিতা প্রতিদিন একই প্রশ্ন করে মন্দপালকে, আপনি আপনি সুখী হয়েছেন তো ঋষি? সুখী হয়েছি লবিতা। কিন্তু একদিন হঠাৎ প্রশ্নের উত্তর পায় না লবিতা। অবাক হয়ে তাকায় মন্দপালের মুখের দিকে। দেখতে পায় খাণ্ডব কাননের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মন্দপাল। অজানা আতঙ্কে বুক কেঁপে ওঠে লবিতার। কি দেখছেন স্বামী? রক্ষা করো! ওই দেখো লবিতা, আগুনে পুড়ে যাচ্ছে খাণ্ডব বন। সব গ্রাস করে নিচ্ছেন অগ্নিদেব। কিন্তু কিন্তু তার জন্য আপনি এত বিচলিত হলেন কেন স্বামী? বিচলিত হব না লবিতা। এই খাণ্ডব বনের নিরালা এক কুটিরে রয়েছে নিষ্পাপ 4টি শিশু। লবিতা, 4টি অবোধ শিশু। তারা যে আমারই ঔরস যত 4 সন্তান। দোলা থেকে লাফিয়ে নেমে আসে মন্দপাল। বিচলিত সে, চমকে ওঠে লবিতাও। অভিমানে ফুলে ওঠে ঠোঁট, বলে, বুঝেছি ঋষি। কি? আপনি সন্তানের পিতা। আপনার হৃদয়ের গভীরে লুকিয়ে রয়েছে এক পিতার প্রাণ। কিন্তু তার জন্য কোনো দুঃখ করি না ঋষি। আমার সন্দেহ দূরে রাখো লবিতা। চলো স্বয়ং অগ্নিদেবের কাছে গিয়ে প্রার্থনা করি, তিনি যেন আমার 4টি শিশুপুত্রের প্রাণ রক্ষা করেন। মন্দপালের মনের কথা শুনে খুশি হয় না লবিতা। তবু রাজি হয় তার সঙ্গে অগ্নিদেবের কাছে যেতে। দুঃসহ সন্দেহের কষ্ট থেকে মুক্তি চায় সে। নিজেকে তাই বোঝায়, শুধু 4টি শিশুপুত্রের প্রাণের জন্য কেঁদে উঠেছে পিতা মন্দপালের প্রাণ। তবু ভালো, অন্য কারোর জন্য বিচলিত নয় সে। অগ্নিদেব প্রার্থনা স্বীকার করেছেন মন্দপালের। আগুনের সামান্য শিখাও স্পর্শ করেনি মন্দপালের কুটির। আশ্বস্ত হয়ে ফিরে এসেছে ঋষি। তবু তার হৃদয়ে ব্যথিত, শান্তি নেই। বড় উচাটন হচ্ছে মন। মন্দপালকে দেখে আহত লবিতাও। আঘাত পেয়েছে তার মনও। অভিমানী লবিতা স্বামীকে বলে, আমার সন্দেহ মিথ্যা নয় ঋষি। আপনি প্রমাণ করে দিলেন যে আমার সন্দেহই ঠিক। কিসের সন্দেহ? আপনার প্রথমা স্ত্রী জরিতা এখনো আপনার স্বপ্নে লুকিয়ে রয়েছে ঋষি। কেমন করে বুঝলে? আপনি অগ্নিদেবের কাছে শুধুমাত্র আপনার 4 পুত্রের প্রাণ ভিক্ষা চাননি। আপনার প্রথমা স্ত্রী, আপনার প্রথম প্রণয়িনী জরিতার প্রাণ রক্ষার জন্যও তার কাছে প্রার্থনা করেছেন। জরিতাকে আপনি ভুলে যাননি। নিষ্পাপ 4টি শিশু আর তাদের মা বিনা অপরাধে আগুনে ভস্ম হয়ে গেলে তুমি কি খুশি হতে লবিতা?
না ঋষি, হতাম না। তাহলে এত অভিযোগ কেন? কি চাও তুমি? আমি শুধু চাই আমার প্রেমিকা জীবনের সকল আকাঙ্ক্ষার বাধা সেই জরিতার প্রতি আমার প্রেমিক মন্দপালের মনের শেষ অনুরাগের স্মৃতিটুকুও যেন ভস্ম হয়ে যায়। উত্তর দেন না মন্দপাল। মুখ ফিরিয়ে আবার জ্বলন্ত খাণ্ডব কাননের দিকে তাকিয়ে থাকে। লবিতা মন্দপালের দিকে তাকায়। সন্দেহের আগুনে সেও পুড়ে যাচ্ছে তিলে তিলে। বলে, স্বামী, সন্দেহ করো না লবিতা। সন্দেহ করতে ইচ্ছে করে না স্বামী। ফুলের সেই দোলা আবার তুলে ওঠে। মন্দপালের বাহুবন্ধনে ধরা দেয় লবিতা, কিন্তু পরক্ষণেই চঞ্চল হয়ে ওঠে মন্দপাল। আলস্যে শিথিল হয়ে যায় তার বাহুবন্ধন। দুঃসহ এক বেদনা গ্রাস করে তাকে। এ কি, আনমো না কেন স্বামী? আমি দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারছি না লবিতা। কিসের দুশ্চিন্তা? জানতে ইচ্ছে করছে আমার সন্তানরা সত্যি রক্ষা পেল কিনা। অগ্নিদেবের আশ্বাস পেয়েও বৃথা দুশ্চিন্তা কেন স্বামী? আশ্বাস পেয়েও আশ্বস্ত হতে পারছি না আমি। যেতে চাই খাণ্ডব কাননে। নিজের চোখে না দেখা পর্যন্ত নিশ্চিন্ত হতে পারবো না। আগুনের মতো জ্বলে ওঠে লবিতার চোখ। মন্দপালের কাছে জানতে চায় যে কার মুখ দেখার জন্য উতলা হয়ে আছে তার মন। মন্দপাল লবিতাকে বোঝায় পুত্রস্নেহে পাগল হয়েছে এক পিতা, এর থেকে বেশি কিছুই না। কিন্তু লবিতার মন মানে না। সে প্রতিশ্রুতি চায় মন্দপালের থেকে। ছেলেদের মুখ দেখেই মন্দপালকে ফিরে আসতে হবে লবিতার কাছে। আজ থেকে ঠিক 1 বছর আগে শুক্লা চতুর্দশীর সন্ধ্যায় মালা পরিয়ে লবিতাকে স্ত্রী বলে গ্রহণ করেছিল মন্দপাল। আজকের সন্ধ্যায় আবার সেই মালা লবিতা পরাতে চায় স্বামী মন্দপালের গলায়। তাকে তো ফিরতেই হবে। আর যদি মন্দপাল না ফেরে, তাহলে লবিতার কঠিন অভিশাপ থেকে রক্ষা পাবে না মন্দপালের 4 পুত্রের প্রাণ। লবিতা মন্দপালের জন্য গাঁথা মালা 4 টুকরো করে আহুতি দেবেন আগুনে। লবিতার এই কথা শুনে ভয়ে কেঁপে ওঠে ঋষি। প্রতিশ্রুতি দেয়, কিন্তু লবিতার চোখের আগুন দেখে সে আর কিছুই বলার সাহস পায় না। কোনো কথা না বলে খাণ্ডব বনের দিকে এগিয়ে যায় সে। মন্দপালের আহত মন বলে ওঠে, বিষাক্ত লতা গাছেও ফুল ধরে লবিতা, কিন্তু তুমি কেমন নারী, সৃষ্টি বিমুখিনী, কামনাই তোমার কাছে সব। অগ্নিদেবের আশীর্বাদে রক্ষা পেয়েছে মন্দপালের কুটির। সেই কুটিরের সামনে এতদিন পরে এসে দাঁড়ায় সে। স্বামীকে দেখে জরিতাও এসে দাঁড়ায়। কোনো কথা বলে না, শুধু প্রণাম করে জরিতা। মুখে তার হাসি নেই, বিস্ময় নেই চোখে। বিচলিত হয় না সে, বিব্রতও হয় না। এতকাল মন্দপালের প্রাণের 4টি শিশুকে বুক দিয়ে আগলে রেখেছে সে। এটাই তার কর্তব্য। সন্তানদের দেখে শান্ত হয় মন্দপালও। কারো কোনো ক্ষতি হয়নি। সন্তানেরা মন্দপালের কাছ ঘেঁষে দাঁড়ায়। 4টি শিশু মন্দপালের কোমরের কাছাকাছি লম্বা, যেন 4 চারা গাছ। একে একে সন্তানদের কপালে চুম্বন করে মন্দপাল। এই সুন্দর দৃশ্যের এক পাশে অবান্তর অপ্রয়োজন ছায়ার মতো নিঃশব্দে দাঁড়িয়ে থাকে জরিতা। নিশ্চিন্ত হয়েছে সে। সুখী হয়েছে দেখে যে মন্দপাল ফিরে এসেছে নিজের সন্তানদের কাছে। কিন্তু এইটুকুই, এর থেকে বেশি কোনো প্রশ্ন নেই জরিতার, কোনো বক্তব্যও নেই। তার সামনে দাঁড়িয়ে আছে সন্তান স্নেহে আকুল এক পিতা। সন্তানের প্রাণ সংশয় জেনে সে ছুটে এসেছে। জরিতার হাতের বাসন্তী কুসুমের মালা গলায় পরার জন্য কোনো প্রেমিক ছুটে আসেনি। তবুও জরিতার মুখের দিকে তৃষ্ণার্তের মতো তাকিয়ে আছে মন্দপাল। জরিতা! একই রকম ভাবে দাঁড়িয়ে থাকে জরিতা। মুখে কোনো কথা নেই, কোনো উত্তেজনা নেই।
মন্দপাল বলে, আজও কি আবার ডাকের অর্থ বুঝতে পারবে না জরিতা? বুঝতে পারি স্বামী, কিন্তু বিশ্বাস করতে পারি না। কি বিশ্বাস করতে পারো না? আপনার চোখের ওই দৃষ্টি আর আপনার ওই ডাককে তৃপ্তি দেওয়ার মতো কোনো রূপ আর গুণ আমার আছে কিনা। এই রকম সন্দেহ এখনো বুকে পুষে রেখেছ? সন্দেহ তো নয় স্বামী, তবে কি? শিক্ষা। কিসের শিক্ষা? আমি চিরাসঙ্গমধুর ফুলের সাজানো দোলানোই ঋষি। আমি নিতান্তই এক সাধারণ কুটির, সন্তানদের বাৎসল্যে পরিপূর্ণ কুটির। আমার সন্তানদের মা তুমি জরিতা, ফুলে ভরে থাকা সুন্দর গাছের মতো, কল্লোলিনী নদীর মতো তুমি। তোমারই নিঃশ্বাসের সৌরভ নিয়ে আমার এই কুটিরে 4টি ফুল ফুটে উঠেছে। এ আপনার ক্ষণিকের করুণা ঋষি। না জরিতা। আপনি নিজের দৃষ্টিকে প্রশ্ন করুন ঋষি। করেছি জরিতা, আমার এই দৃষ্টি আজ সত্যিকে দেখতে পেয়েছে। কি সত্যি? তুমি সাবিত্রী, তাই তুমি সুন্দর। তাই স্বামী? তুমি শুধু সুন্দর নও জরিতা, তুমি সুন্দরতা। তুমি শুধু আমার প্রেমিকা নও, তুমি আমার প্রেম। চোখের কোল বেয়ে জলের ধারা গড়িয়ে পড়ে জরিতার। সে আর কিছু বলতে পারে না, কুটিরের ভিতরে চলে যায়। কিছুক্ষণ পরেই ফুলের একটি মালা হাতে বেরিয়ে আসে জরিতা। মন্দপালের সামনে এসে দাঁড়ায়। মন্দপাল দেখে জরিতার হাতে সেই বাসন্তী ফুলের মালা, চন্দনে অভিষিক্ত। মন্দপালের গলায় সেই মালা পরিয়ে দেয় জরিতা। আনন্দে বিহ্বল মন্দপাল বলে ওঠে, আর এখানে এক মুহূর্তও নয় প্রিয়া, চলো এই খাণ্ডব কানন থেকে বহু দূরে চলে যাই, যেখানে ওই কুসুমদোলার কঠিন স্বপ্ন আমাদের শান্ত স্নিগ্ধ সসন্তান গৃহজীবনের কোনো সন্ধান পাবে না। চলুন স্বামী। কিন্তু চিন্তিত হচ্ছেন কেন স্বামী? লপিতা যে আমাকে ক্ষমা করতে পারবে না। আমি তাকে প্রতিশ্রুতি দিয়ে এসেছি যে ফিরে যাব তার কাছে। সেই প্রতিশ্রুতি ভঙ্গ হলে তার প্রতিহিংসা আর অভিশাপ যদি... মন্দপালের কথা শেষ হয় না। সবাইকে অবাক করে গাছের আড়াল থেকে সামনে এসে দাঁড়ায় লপিতা। আতঙ্কিত মন্দপাল চিৎকার করে ওঠে, তুমি? হ্যাঁ, আমি। ভয় পেও না স্বামী, শুনে সুখী হও। হার মেনেছে লপিতা, আর সেই পরাজয় ঘোষণা করে চলে যাবার জন্যই এসেছে সে। পরাজয়? হ্যাঁ, কিন্তু তোমার কাছে নয় ঋষি। চুপ হয়ে যায় লপিতা, তাকায় জরিতার মুখের দিকে। তারপর নিঃশব্দে এগিয়ে যায় মন্দপালের 4টি পুত্র সন্তানের দিকে। বলে, হেরে গেছি আমি। হেরেছি তাদের কাছে যারা তোমাকে আমার চেয়েও অনেক বেশি সুন্দর করে তুলেছে জরিতা। তারাই আমাকে হারিয়ে দিয়েছে। তারা হলো তোমার ওই 4টি... অভিশাপ দিও না লপিতা, ওরা কোনো অপরাধ করেনি। কথা ছিল, তুমি যদি ফিরে না আসো আমার কাছে, তবে আমার প্রেমের মালা আমি 4 খণ্ডে ছিন্ন করে... সেটাই করেছি আমি ঋষি। এই দেখো প্রিয়তম, তোমার জন্য গাঁথা এই মালা ছিঁড়ে 4টি ছোট্ট মালা তৈরি করেছি। লপিতা, ভয় পাবেন না পুত্র বৎসল ঋষি। এই 4টে মালা আমি পরিয়ে দিতে চাই আপনার আর জরিতার 4 সন্তানকে, যারা আমাকে এই খেলায় হারিয়ে দিয়েছে। শিশুদের কাছে এগিয়ে যায় লপিতা, তাদের জড়িয়ে ধরে স্নেহের চুম্বন দেয়। তারপর তাদের গলায় পরিয়ে দেয় সেই 4 টুকরো মালা। মন্দপাল আর জরিতার দিকে তাকিয়ে বলে, সুখী হও ঋষি মন্দপাল।
সুখী হও জরিতা। মন্দপাল আর জরিতাকে প্রেমের উপহার দিয়ে ফিরে এসেছে লবিতা তার সেই নিভৃত কুঞ্জবনে। এখনো সেখানে দোলে পুষ্পদোলা, মৌমাছি ঘুরে বেড়ায় ফুলে ফুলে। দূরে কোথাও যেন আবার প্রতিধ্বনি বেজে ওঠে। এ কি লপিতা, তুমি এখনো একাকিনী? তুমি এখনো একাকিনী? চোখে জল নিয়ে হেসে ওঠে লপিতা, বলে, হ্যাঁ, আমি যে চিরকালের একাকিনী। আমি যে নিজেকে ছাড়া কাউকে ভালোবাসতেই জানি না, কাউকে ভালোবাসতেই জানি না। শুনলেন ভারত প্রেম কথা। গল্প পাঠে স্পন্দন দাস, লপিতা দেবশ্রী মুখার্জি, কিন্নর বিকি দাস, মন্দপাল অর্ঘ্যমাল্য মাইতি, জরিতা আম্রপালি ঘোষ মিত্র, প্রতিধ্বনি নন্দিনী দেব এবং অন্যান্যরা। আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি টাইমস অফ পুরাণ সুবোধ ঘোষের লেখা ভারত প্রেম কথা। মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ।